মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীন যুগের একটি দুর্বল মেয়ের দেহে। বিয়ের রাতে যার স্বামী বদল করে দেওয়া হয়েছিল। কিন্তু মডার্ন যুগের মেয়েটির কাছে ছিল ম্যাজিক্যাল শপিং মলের ক্ষমতা, এবং তার সাহায্যে মেয়েটি কি করে সবাইকে সঠিক শিক্ষা দেবে সেই নিয়ে আজকে মজাদার টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা লিং পরিবারের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেদিন লিং পরিবারের দুই ছেলের বিয়ে ছিল। এবার আমরা অলিভিয়ার বাসর রাতের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা অলিভিয়ার হবু স্বামী ফিলিপের সাথে তার সৎ বোন মেয়েকে দেখতে পাই। এবং এই মেয়ে আর ফিলিপ প্ল্যান করেছিল যে তারা বিয়ের রাতে বর বদল করবে। অলিভিয়ার সৎ বোন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল লিং পরিবারেরই ছোট ছেলে ড্যামিয়েনের সাথে, এবং মেয়ে তাতে খুশি ছিল না। তাই জন্য মেয়ে ফিলিপের সাথে চক্রান্ত করে যাতে বিয়ের পর বাসর রাতেই এক্সচেঞ্জটা করা যায়। এবং এই উদ্দেশ্য নিয়ে তারা অলিভিয়াকে ড্যামিয়েনের ঘরে এমনভাবে রেখে আসে যাতে মনে হবে যে অলিভিয়ার সাথে ড্যামিয়েনের কোনো সম্পর্ক হয়েছে। ফিলিপ বলে যে আমার অসুস্থ ভাই ড্যামিয়েন যখন এ ঘরে এসে অলিভিয়াকে দেখবে তখন যে ওর কি এক্সপ্রেশন হবে আমি সেটাই ভাবছি। এবং এই বলে তারা তো সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই অলিভিয়া অর্থাৎ প্রাচীন যুগের অলিভিয়ার দেহে প্রবেশ করে মডার্ন যুগের অলিভিয়ার আত্মা, এবং সে বুঝতে পারে যে সে একটা বইয়ের মধ্যে টাইম ট্রাভেল করেছে। যে নভেলটা সে পড়ছিল তার মধ্যেই সে ঢুকে গেছে। অলিভিয়া মনে মনে ভাবে যে যার দেহে আমি এসেছি সে ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি, তার মা ছোটবেলাতেই মারা গেছিল, এবং তাকে বিয়ের রাতে এইভাবে ঠকিয়ে অন্য একজনের ঘরে রেখে দেওয়া হয়েছিল। এবং এই ড্যামিয়েন নাকি খুবই অসুস্থ একটি রাজকুমার ছিল। কিন্তু তখনই সেখানে ড্যামিয়েন আসে, এবং অলিভিয়া তো তাকে দেখে চমকে যায় যে একে তো দেখতে একদমই অসুস্থ মনে হচ্ছে না। এবার ড্যামিয়েনও অলিভিয়াকে দেখে চমকে যায়, যেহেতু অলিভিয়ার সাথে তো তার দাদার বিয়ে হয়েছিল। ড্যামিয়েন বলে যে বৌদি তুমি এ ঘরে কি করছো? এবং তখনই অলিভিয়া মনে মনে ভাবে যে ড্যামিয়েন, আমি যতদূর বইটা পড়েছি আমার মনে আছে যে বিয়ের পরের দিনই এই পুরো পরিবারটা মহারাজা নির্বাসিত করেছিল, কিন্তু পরবর্তীকালে এই ড্যামিয়েনই মহারাজ হয়েছিল, এবং সে বর্তমান মহারাজাকে সরিয়ে সিংহাসন লাভ করেছিল। তার মানে এই বর এক্সচেঞ্জ করে আমার লাভই হয়েছে। এবার তখন তো খুব শীতকালের সময় ছিল, ফলে বাইরে বরফ পড়ছিল। এবার ড্যামিয়ান লক্ষ্য করে যে অলিভিয়ার ঠান্ডা লাগছে, এবং সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে নিজের ফর কোটটা অলিভিয়ার গায়ে চড়িয়ে দেয়। ড্যামিয়ান বলে যে এই শীতের রাতে তুমি আমার ঘরে কি করছো? তোমার তো দাদা ফিলিপের ঘরে থাকা উচিত, তাই না? এবং তখন অলিভিয়া বলে যে তোমার দাদা বউ বদল করতে চেয়েছে, তাই জন্য সে এখন আমার বোনের সাথে তার ফুল সজ্জা করছে। এবার ড্যামিয়ান তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাওয়ার কথা বলছিল, কিন্তু অলিভিয়া তাকে থামিয়ে দেয়। অলিভিয়া মনে মনে ভাবে যে আমি জানি যে পরবর্তী রাজা ড্যামিয়েনই হবে, তাই আমি ড্যামিয়েনের সাথেই থাকবো। অলিভিয়া বলে যে দেখো, জোর করে খাওয়ালে মিষ্টিও তেতো লাগে, তাই ওদেরকে জোর করে আলাদা করার কোনোই দরকার নেই। অলিভিয়া মনে মনে ভাবে যে আমার তো মনে পড়ে গেছে যে আসলে ড্যামিয়ান কখনোই অসুস্থ ছিল না, কিন্তু ও অসুস্থ হওয়ার নাটক করত যাতে ওকে কেউ সন্দেহ না করে বা ওকে কেউ থ্রেট হিসেবে না মনে করে। এবার ড্যামিয়ান তো সঙ্গে সঙ্গে অলিভিয়ার হাতে একটি গরম কেটলি দিয়ে বলে যে এটা ধরো, যেহেতু শীতকাল ছিল তাই গরম কেটলিতে আরাম হতো। সে বলে যে অলিভিয়া আজকে যেটা হয়েছে সেটাই তোমার তো কোনো দোষ নেই, তাই কালকে থেকে আমি তোমাকেই আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। তুমি কোনো চিন্তা করো না, আমি কখনো তোমার কোনো অসম্মান হতে দেব না। আর তুমি যদি সেটা না চাও তাহলে কালকেই আমি আমার বাবাকে গিয়ে সবকিছু খুলে বলবো। তারা যা ডিসিশন নেবে সেটাই আমি মেনে নেব। যতই হোক আমি তো অসুস্থ, আমি জানি না যে কতদিন আমি আর বাঁচবো। এবার অলিভিয়া তো তখনই বলে ওঠে যে না, আমি আমাদের বিয়ে কখনোই ভাঙতে চাই না। তুমি অসুস্থ, আমি দেখছি যে তোমার কি হয়েছে। এবার ড্যামিয়ান তো বলে যে ও তুমি মেডিসিন জানো, এবং সে নিজের চেক আপটা করতে দেয় না, কারণ ড্যামিয়ান তো আসলে অসুস্থ ছিল না। এবার অলিভিয়া তখনই বলে যে ড্যামিয়ান তুমি কি আমাকে বিশ্বাস করো? এবং ড্যামিয়ান বলে যে হ্যাঁ, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। এবং অলিভিয়া বলে যে দেখো ড্যামিয়ান, আমাদের সাম্রাজ্যের মহারাজ তোমাদের সন্দেহ করছে, বিশেষত তোমার কাকাকে অর্থাৎ ফিলিপের বাবাকে। তাই জন্য তারা কালকে সকালেই লোক পাঠাবে এই ম্যানশন রেড করার জন্য, এবং তোমাদের পুরো পরিবারকে চিনানে পাঠিয়ে দেওয়া হবে নির্বাসিত করার জন্য।
আসলে তখনকার দিনে যদি কেউ দোষ করে থাকতো তার পুরো পরিবারের শাখা প্রশাখা যারা যারা সদস্য আছে সবাইকেই শাস্তি দেওয়া হতো। এবার আমি এই কথা শুনে বলে যে আমি তোমার কথা বিশ্বাস করছি। আমার কাকা জর্জ চিরকালই বড্ড উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রয়েছে এবং সে টাকা পয়সার ভীষণ লোভী। তুমি এখানে দাঁড়াও, আগে আমি আমাদের এই স্বামী স্ত্রী বদলের ব্যাপারটা আমার বাবা মাকে জানিয়ে আসি। এবার এই বলে ড্যামিয়ান তো সেখান থেকে বেরিয়ে যায় এবং অলিভিয়া তখনই গল্পের পর কি হবে সেটা ভাবতে থাকে। অলিভিয়া ভাবতে থাকে যে আর কিছুদিনের মধ্যেই আরো বেশি বরফ করতে শুরু করবে এবং শীতের প্রচন্ড কষ্টে মানুষ কি করে বেঁচে থাকবে তার কোনো ঠিক থাকবে না। অলিভিয়া ভাবে যে আমার কাছে যদি ম্যাজিক্যাল কোনো জায়গা থাকতো যেখানে আমি খাবার দাবার স্টোর করতে পারবো তাহলে ভীষণ ভালো হতো। এবং এই কথা ভাবার সাথে সাথেই অলিভিয়া পৌঁছে যায় তার ম্যাজিক্যাল শপিং মলে এবং অলিভিয়া দেখতে পায় যে সেটা একটা একদমই মডার্ন যুগের শপিং মল ছিল, যেখানে কিনা ইনফিনিটি স্টোরেজ ছিল এবং যেখানে রকমের নানা জিনিস ছিল। এবার অলিভিয়ার সিস্টেম তো তখনই বলে যে অলিভিয়া এখান থেকে যে কোনো জিনিস ব্যবহারও করতে পারবে এবং প্রাচীন যুগের নানা জিনিস এখানে স্টোরও করতে পারবে, কিন্তু সময়টা লিমিটেড। একবার ব্যবহার করতে শুরু করলে ৮ ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। এবার অলিভিয়া দেখে যে সেখানে জুয়েলারি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, খাওয়া দাওয়া, নানা রকমের জিনিস সবকিছু রয়েছে। এবার অলিভিয়া তো সবকিছু দেখে আবারও তার ঘরে ফিরে আসে এবং ততক্ষণে ড্যামিয়ানও সেখানে আসে। ড্যামিয়ান বলে যে অলিভিয়া, আমি আমার বাবা মাকে সবকিছু খুলে বলেছি, এবার তুমি চলো ওদের সাথে দেখা করিয়ে আনি। এবার এখানে আমরা অলিভিয়ার বাবা ফ্রেড লিং এবং তার মা ফ্লোরেন্সকে দেখতে পাই। এবার ফ্লোরেন্স তো তখনই অলিভিয়ার হাত ধরে বলে যে অলিভিয়া, আজকে তোমার সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। ওই শয়তান জর্জ যদি তোমার সাথে ফিলিপের বিয়ে দিতে জোর না করতো আমরা কখনোই এতে রাজি হতাম না, কারণ ফিলিপ অত্যন্ত বদমাইশ একটি ছেলে। এবং ড্যামিয়ানের মা বাবা তো খুব খুশি হয়েছিল এই বউ বদলের ব্যাপারটা নিয়ে, কারণ তারা অলিভিয়াকেই বেশি পছন্দ করতো। এবং ড্যামিয়ান তখনই বলে যে বাবা মা, এখন এইসব নিয়ে কথা বলার সময় না, এখন এর চেয়ে জরুরি কথা আমাদের বলতে হবে। মহারাজা যদি কালকেই আমাদের নির্বাসিত করে আমরা কোথায় যাব? এবার ফ্লোরেন্স তো কাঁদতে শুরু করে যে আমরা এতদিন সৎ থাকলাম আর তোমার কাকার লোভের জন্য আমাদের ফেঁসে যেতে হবে। আর অলিভিয়া তো কোনো দোষই করেনি, মাত্র একদিন হয়েছে তার বিয়ে হয়েছে, সে আমাদের জন্য কেন সাফার করবে? এবং অলিভিয়া তখনই বলে যে বাবা মা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তাহলে আমার কাছে উপায় আছে এই নির্বাসন থেকে বাঁচার। এবার আমরা জানতে পারি যে ড্যামিয়ানের বাবা অর্থাৎ ফ্রেডকে আগের মহারাজ একটি বিশেষ পুরস্কার দিয়েছিল, যে পুরস্কার অনুযায়ী যদি কখনো ফ্রেডের পরিবারের ওপর কোনো বিপদ আসে তাহলে ফ্রেড এখান থেকে অন্য প্রদেশে চাকরি নিয়ে চলে যেতে পারবে। এবার অবভিয়াসলি সেই চাকরি এখনকার মতো এত ভালো কিছু হবে না, কিন্তু অ্যাটলিস্ট তাদের নির্বাসিত হতে হবে না বা জেলে যেতে হবে না। অলিভিয়া বলে যে বাবা, আপনি কালকে ভোর হতেই মহারাজের কাছে গিয়ে এটার জন্য অ্যাপ্লাই করে দিন, যাতে মহারাজের ডিগ্রি আসার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। ড্যামিয়ান বলে যে এমনিতেও মহারাজের আমাদের ওপর কোনো রাগ নেই, আমার কাকা এতটাই লোভী এবং কোরাপ্টেড যে তার জন্যই আমাদের শাস্তি পেতে হতে পারে, তাই আমাদের সেটা এড়াতেই হবে। এবার এই আইডিয়া পেয়ে ড্যামিয়ানের বাবা তো বেশ খুশি হয় এবং ড্যামিয়ানের বাবা বলে যে ঠিক আছে, আমি আজকে রাত থেকে গিয়েই মহারাজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকবো, যাতে মহারাজ সকালে উঠে সবার আগে আমাকেই দেখতে পায়। ফ্রেড বলে যে তোমরা তাড়াতাড়ি সমস্ত জিনিস, গরম কাপড়, খাবার দাবার যা মূল্যবান আছে সব গুছিয়ে নাও, কারণ কালকে সকাল সকালই আমরা রওনা হয়ে যাব। এবার অলিভিয়া তো ড্যামিয়ানের সাথে ব্যাগপত্র গোছাতে শুরু করে, কিন্তু অলিভিয়া দেখে যে ড্যামিয়ানদের সম্পত্তি হিসেবে তেমন কিছুই ছিল না এবং অলিভিয়াকেও যৌতুক হিসেবে যেটা দেওয়া হয়েছিল সেটা তো অপর দিক অর্থাৎ ফিলিপদের দিকেই চলে গেছিল। এই বলতে গেলে তাদের পকেট একদমই শূন্য ছিল। অলিভিয়া বলে যে এসব নিয়ে এখন আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এখানে যে কটা জিনিস আছে, পুরনো নথিপত্র রয়েছে, দরকারি কাগজ রয়েছে, সেগুলো আমরা নিয়ে নিই। আগে আমাদের ভাবতে হবে যে আমরা কি করে সার্ভাইভ করব। এবার ড্যামিয়ান তো তখনই বলে যে কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত জিনিস, এগুলো আমরা কি করে নেব? এবং অলিভিয়া আবারও বলে যে তুমি কি আমাকে বিশ্বাস করো? আমার কাছে একটা ম্যাজিক্যাল স্পেস রয়েছে যেখানে আমরা সমস্ত জিনিস স্টোর করতে পারবো। এবং অলিভিয়া একটি জাদুই থলি দেখায় এবং অলিভিয়া সেই থলি খুলতেই পুরো ব্ল্যাক হোলের মতো সেই থলি সমস্ত জিনিস শুষে নেয়, অর্থাৎ অলিভিয়ার ম্যাজিক্যাল স্পেসে সেই সমস্ত জিনিস জমা হয়ে যায়। অলিভিয়া বলে যে এখানে তুমি যত খুশি তত জিনিস জমা করতে পারবে এবং ড্যামিয়ান তখনই বলে যে তাহলে তো এই ম্যানশনের কোনো জিনিসই আমাদের ফাঁকা রাখা উচিত হবে না, চলো আমরা সব কিছু লুটে পুটে নিই। এবং অলিভিয়া আর ড্যামিয়ান মিলে সব কিছু লোটা পোটা শুরু করে দেয়। রান্নাঘরে যা ছিল, ঘরে যা আসবাবপত্র, দামি দামি যা ছিল সবকিছু।
অলিভিয়া বলে যে এবার তুমি তোমার চোখ বন্ধ করে আমার হাত ধরো, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। এবং অলিভিয়া ড্যামিয়ানকে তার ম্যাজিক্যাল শপিং মলে নিয়ে আসে। ড্যামিয়ান দেখতে পায় যে সেখানে তো নানা রকম জিনিসের বিপুল সম্ভার ছিল, এবং তারা যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেগুলোও এখানে রাখা ছিল। এবার অলিভিয়া তখনই বলে যে দেখো, কালকে তো এমনিতেও সবাই নির্বাসিত হয়েই যাচ্ছে, তাহলে আমরা এক কাজ করি, তোমার কাকার বাড়িটাই বা কেন ছাড়বো, ওখানেরও সমস্ত জিনিস আমরা লুটে পুটে নিই। এই বলে অলিভিয়া ড্যামিয়ান বেরিয়ে পড়ে তার কাকার বাড়িতে লুটপাট করতে। এবার তারা তো দেখে যে তাদের কাকা অর্থাৎ জর্জের বাড়ি ফ্রেডদের বাড়ির থেকে অনেক বেশি সুন্দর এবং জাঁকজমকে পূর্ণ ছিল। তাদের বাড়ির নামের ফলকটাও স্বর্ণ দিয়ে খোদাই করা ছিল, কারণ জর্জ এতটাই কোরাপ্টেড হয়ে এত টাকা পয়সা ইনকাম করেছিল। এবার অলিভিয়া তো কোনো জিনিসই ছাড়ে না, বাড়ির সামনের আলো থেকে শুরু করে তাদের সেই স্বর্ণ ফলক সব কিছু অলিভিয়া তার ম্যাজিক্যাল স্পেসের মধ্যে ঢুকিয়ে নেয়। এবার তারা জর্জের বাড়িতে কিছু দূর এগিয়ে দেখতে পায় সেখানে ফিলিপ এবং মেয়ে ফুলসজ্জা করছে, অর্থাৎ অলিভিয়া এবং ড্যামিয়ানকে ঠকিয়ে তারা নিজেরা প্রেম করছিল। তারা তো বলা বলি করছিল যে ওই তো এক মূর্খ অলিভিয়া আর ওই এক অসুস্থ ড্যামিয়ান, ওরা দুজনে মিলে যে কতদিন টিকবে তার ঠিক নেই, ওদের অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। অলিভিয়া তো এই সব কথা দরজায় দাঁড়িয়ে শুনছিল, এবং সে ভাবে যে দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। এবার ওরা দুজন ঘুমিয়ে যেতেই অলিভিয়া তাদের জামা কাপড় বিছানার তোষক বালিশ সব কিছু উধাও করে দেয়, এবং অলিভিয়া মনে মনে বলে যে কালকে সকাল হলে সবাই তোমাদের আসল রূপ দেখতে পাবে, তখন দেখবো তোমাদের কি হয়। এবার অলিভিয়ারা তো জর্জের অর্থাৎ ড্যামিয়েনের কাকার কোষাগারে আসে, এবং সেখানে তারা দেখে যে অর্থের তো কোনো অভাবই ছিল না, মানে অঢেল টাকা পয়সা স্বর্ণ মুদ্রা গয়না গাটি এত জিনিস ছিল যে বলার কথা না, এবং কেউই কখনো সৎ পথে এত টাকা রোজগার করতে পারে না। সেখানে নানা রকম বাড়ির দলিল কাগজপত্র জমি জায়গা সবকিছু ছিল। কিন্তু তারা যখন এই সমস্ত লুটপাট করছিল তখনই জর্জের বাড়ির কিছু সৈন্য সেখানে চলে আসে, কারণ তারা বুঝতে পেরেছিল যে বাড়িতে হয়তো কোনো চোর ঢুকেছে। কিন্তু ড্যামিয়ান সঙ্গে সঙ্গে তার অস্ত্রের সাহায্যে তাদেরকে সেখানেই মেরে ফেলে। এবার অলিভিয়ারা তো সেই সব জিনিস নিয়ে নেয় এবং জর্জের রান্নাঘরে যায়, এবং জর্জের রান্নাঘরেও নানা রকমের খাবার দাবার ছিল, এগুলো ড্যামিয়ানরা তো কখনো খেতেই পেত না। এবং অলিভিয়া তো সেই সব জিনিস তার ম্যাজিক্যাল স্পেসে ঢুকিয়ে পুরো বাড়ি তাদের ফাঁকা করে দেয়। এবার অলিভিয়া বলে যে কালকে যখন মহারাজার লোকেরা এখানে আসবে এবং এসে দেখবে যে বাড়িতে কিছুই নেই, বাড়ি ফাঁকা, তারা কি করবে বলো তো? ড্যামিয়ান বলে যে কি আবার করবে, নিশ্চয়ই ওদের 30টা করে চাবুকের বাড়ি দেবে। সবাই জানে যে আমার কাকারা কত বেশি কোরাপ্টেড, এবার ওদের বাড়ি থেকে যদি কিছু না পাওয়া যায় তাহলে তো ওরা আরো বেশি করে ফেঁসে যাবে। এবং তখনই ড্যামিয়ান লক্ষ্য করে যে অলিভিয়ার হাত তো ভীষণ ঠান্ডা হয়ে গেছিল, কারণ এতক্ষণ সে শীতের মধ্যে এই সমস্ত লুটপাটের কাজ করছিল। এবং ড্যামিয়ান তো সঙ্গে সঙ্গে অলিভিয়ার হাত ধরে সেটা গরম করার চেষ্টা করে। অলিভিয়া বলে যে তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও। এবং অলিভিয়া তার সেই ম্যাজিক্যাল থলের সাহায্যে কিছু হিট প্যাড আনায়, এবং সেই হিট প্যাড ড্যামিয়ানকে দিয়ে বলে যে এগুলো তোমার কাছে রাখো, তাহলে সবসময় গরম লাগবে। এবার অলিভিয়া তো তাকে বলে যে আচ্ছা, আমরা তো কালকে চলেই যাচ্ছি, সুতরাং আমাদের এখন উচিত যতটা সম্ভব ধন সম্পদ লুটপাট করে নেওয়া। আর কোনো জায়গা কি এমন আছে? এবং ড্যামিয়ান বলে যে হ্যাঁ, মহারাজের খাজনাগার তো রয়েছে, কিন্তু আমাদের দেশের বর্তমান মহারাজ এতটাই নিষ্কর্মা যে তার খাজনাগার সম্পূর্ণ ফাঁকাই হবে, তার শস্যাগারও সম্পূর্ণ ফাঁকা, সুতরাং সেখানে গিয়ে কোনো লাভই নেই। এবার অলিভিয়া তো মনে মনে ভাবে যে এই সাম্রাজ্যটা এই সময় থেকেই ভেঙে পড়তে শুরু করেছিল এই মহারাজের দুর্বলতার কারণে। তখনই অলিভিয়া ড্যামিয়ানকে বলে যে ড্যামিয়ান, আমার মনে পড়েছে আমি যখন ছোট ছিলাম আমার দাদি অর্থাৎ আমার মায়ের মা আমার মাকে অনেক সম্পত্তি দিয়েছিল, প্রায় 35 সিন্দুক সম্পত্তি, কিন্তু সেই সব কিছু আমার সৎ মা মানে মেয়ের মা রোজালিন হাত করে নেয়, এবং আমাকে আমার বিয়েতেও তেমন কিছু দেওয়া হয়নি। আর আমি জানি যে আমার মায়ের মৃত্যুর জন্য ওই রোজালিনই দায়, তাই ওদেরকেও আমি ছাড়বো না, ওরা ছোটবেলা থেকেই আমায় অনেক কষ্ট দিয়েছে। এবার তারা তো অলিভিয়ার বাবার বাড়িতে আসে এবং সেখানের সবকিছু লুটে নেয়। অলিভিয়া ড্যামিয়ানকে বলে যে ড্যামিয়ান, তুমি আমাকে নিষ্ঠুর মনে করছো না তো? এবং ড্যামিয়ান বলে যে একদমই না, আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ চিনানে, সেই জায়গার অবস্থা খুবই খারাপ এবং সেখানে লোকজনও খুবই গরিব, তুমি নিজে যদি ধনী হও তাহলে সেই লোকজনদেরও সাহায্য করতে পারবে। এবার রাতের বেলা লুটপাট তো শেষ হয়ে যায় এবং আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই।
ড্যামিয়েনের বাবা ফ্রেড কথা মতো মহারাজের থেকে ডিক্রি নিয়ে নেয় যে সে এখানকার চাকরি বদল করে চীনানে চলে যাচ্ছে, তাই জন্য তাকে আর নির্বাসিত হতে হবে না। এবার অলিভিয়া তো তার শ্বশুর শাশুড়িকে বলে যে তোমরা চিন্তা করো না, আমাদের যা যা ধন সম্পত্তি আমি অলরেডি এক জায়গায় লুকিয়ে ফেলে, তাই ভবিষ্যতে সেই সব নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। এবার ততক্ষণে আমরা দেখতে পাই যে মহারাজের লোকেরা তো তাদের ম্যানশন রেড করতে চলে এসেছিল এবং তারা আগে গিয়েই ড্যামিয়েনের কাকা অর্থাৎ জর্জ এবং তার স্ত্রীকে ঘর থেকে বার করে। এবার এই সমস্ত হইহট্টগোলে মেয়ে এবং ফিলিপেরও তো ঘুম ভেঙে গেছিল, কিন্তু তাদের পোশাক আশাক সমস্ত কিছু আগের দিন অলিভিয়াই নিয়ে গেছে, তাই সেই অবস্থাতেই তাদের টেনে সেখান থেকে বার করা হয় এবং তাদের সকলের হাতে শিকল পরিয়ে দেয়া হয়। তাদের পরিবার এতদিন ধরে যা সমস্ত করাপশনের কাজ করেছে তার জন্য এবার শাস্তি পাওয়ার সময় এসে গেছিল। এবার মহারাজের তরফ থেকে একজন লোক এসে ডিক্রি জারি করে দেয় যে জর্জ লিং এবং তার পরিবারকে তাদের সকলকেই নির্বাসিত করা হচ্ছে, কারণ তারা এতদিন মহারাজকে ঠকিয়েছে, নানা রকমের কারাপ্টিভ কাজকর্ম করেছে। এবার তারা সবাই তো হাউ হাউ করে কাঁদতে থাকে এবং মেয়ে ভাবতে থাকে যে আমি কোন দুঃখে স্বামীটা এক্সচেঞ্জ করতে গেছিলাম। এবার ফিলিপ তো এগিয়ে গিয়ে বলতে যায় যে আমি মহারাজের সাথে কথা বলতে চাই, কিন্তু মহারাজের লোকটি ফিলিপকে লাথি মেরে সরিয়ে দেয়, বলে যে বেশি কথা বললে তোমার গর্দান এখানেই নিয়ে নেওয়া হবে। এবার তখনই তো মেয়ে বলে ওঠে যে আমাদের না হয় গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু লিং পরিবারের ছোট ছেলে ওদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? মহারাজের কর্মচারী বলে যে কারণ ওরা আগে থেকেই চীনানে চাকরি বদল করে নিয়েছে, তাই ওদের আর এই নির্বাসন সহ্য করতে হবে না। এবার এই কথা শুনে মেয়ে তো সঙ্গে সঙ্গে দল বদল করে এবং সে ওই কর্মচারীর পায়ে পড়ে বলতে থাকে যে আসলে আমি ওই পরিবারের স্ত্রী এবং ওই অলিভিয়া অলিভিয়া হচ্ছে এই পরিবারের স্ত্রী, আমাকে প্লিজ ছেড়ে দিন। এবার কর্মচারীটা তো তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে তুমি যদি ওই পরিবারের স্ত্রী হবে তাহলে তুমি ফিলিপের সাথে কি করছিলে? তোমার মতো দুশ্চরিত্রের তো সবার আগে শাস্তি হওয়া দরকার। এবং তখনই ড্যামিয়ান তাদের একটি চিঠি দিয়ে বলে যে এই চিঠিটা আমার বাবার তরফ থেকে এবং আমরা আজকের পর থেকে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আর মেয়ে তো তখনই এসে ড্যামিয়ানের পা ধরে বলতে থাকে যে ড্যামিয়ান আমাকে ক্ষমা করো, আমার তো তোমার সাথেই বিয়ে ঠিক হয়েছিল, বলো দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে চলো। এবং ফিলিপ এসে তখনই আবারও মেয়েকে এক লাথি মারে এবং বলে যে তুমি কি ধরনের মানুষ, হ্যাঁ, এখন যখন আমরা বিপদে পড়েছি তুমি আবার দল বদল করছো। এবার ততক্ষণে তো মহারাজের সৈন্যরা পুরো বাড়ি খুঁজে এসে জানায় যে বাড়িতে কোনো ধন সম্পত্তি নেই এবং মহারাজের কর্মচারীটি সন্দেহ করে যে তার মানে নিশ্চয়ই এরা সবকিছু আগেই লুকিয়ে ফেলেছে, তাই তাদের পেট থেকে সত্যি কথা বলানোর জন্য তাদেরকে তো বেশ ভালো করেই পিটুনি দেয়া হয়, কিন্তু তারা তো জানতোই না যে এই সমস্ত সম্পত্তি কোথায় গেল। যাই হোক, এবার ড্যামিয়ানরা তাদের যাত্রা শুরু করে, কারণ বরফ আরো বেশি করে পড়তে শুরু করেছিল এবং কিছুদিনের মধ্যেই আবহাওয়া আরো বাজে হওয়ার সম্ভাবনা ছিল। এবার তারা তো ঘোড়ার গাড়িতে উঠে পড়ে এবং তখনই অলিভিয়া তার শ্বশুর শাশুড়িকে কিছু মডার্ন যুগের কোট দেয় এবং বলে যে এগুলো পরে নিতে, এগুলো তোমাদের বেশি করে গরম লাগবে। এবার তার শ্বশুর শাশুড়ি তো অবাক হয়ে যায় যে এগুলো আবার কি ধরনের জামা কাপড়, এবং তখনই ড্যামিয়ান বলে যে আসলে অলিভিয়া নানা রকমের জামা সেলাই করতে জানে, এগুলো ওই বানিয়েছে। মানে এই যে ম্যাজিক্যাল স্পেসের রহস্যটা এটা অলিভিয়া আর ড্যামিয়ানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার ড্যামিয়ান তো অলিভিয়াকে কোলে করে ঘোড়ার গাড়িতে তুলে দেয় এবং সে ঘোড়ার গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার অপরদিকে আমরা অলিভিয়ার বাবার বাড়ির দৃশ্য দেখতে পাই। তার বাবার কর্মচারীরা তো সকাল সকাল এসে ডাকতে থাকে যে তাড়াতাড়ি দরজা খুলুন মাস্টার, আমাদের বাড়িতে মনে হয় রাতের বেলা ডাকাত এসেছিল। এবং অলিভিয়ার সৎ মা রোজালিন উঠে দেখে যে তার সমস্ত গয়না গাটি গায়েব। তারা তো অবাক হয়ে যায় যে রাতে তো কোনো আওয়াজও পায়নি, তাহলে এক রাতের মধ্যে সমস্ত সম্পত্তি কি করে গায়েব হয়ে গেল? এবার এই তো বাজে খবর নিয়ে তারা কষ্ট পাচ্ছে, তার উপর আরো এক বাজে খবর তাদের কাছে আসে। তারা জানতে পারে যে লিং পরিবারকে নির্বাসিত করা হয়েছে। এবার রোজালিন তো কাঁদতে থাকে যে কালকেই আমার মেয়েটার বিয়ে হলো, ওর এই বর বদলের আইডিয়াটা কিন্তু আমাদেরই ছিল, সুতরাং আমাদের জন্যই ওকে এরকম ভোগান্তি ভুগতে হচ্ছে। তুমি তাড়াতাড়ি গিয়ে মহারাজের কাছে একটুখানি আবেদন করো যাতে মহারাজ আমাদের মেয়েটাকে অন্তত ছেড়ে দেয়। এবার রোজালিনের এই কথা শুনে অলিভিয়া এবং মেয়ের বাবা তো মহারাজের কাছে চলে যায় মহারাজের কাছে ফরমাইশ করতে যাতে মেয়েকে এই নির্বাসন থেকে ছেড়ে দেওয়া হয়। এবার আমরা অপরদিকে এই সাম্রাজ্যের মহারাজের দৃশ্য দেখতে পাই যে কিনা অত্যন্ত গরিব একজন মহারাজ ছিল।
এবং মহারাজ এতই গরিব ছিল যে তার নিজের কাছেও শীতকালে পরার মতো জামা কাপড় ছিল না। এবং এই নিয়ে মহারাজের মাথা তো অত্যন্ত গরম ছিল। এবং তখনই সেখানে অলিভিয়ার বাবা এটা বলতে আসে যাতে মেয়েকে নির্বাসন থেকে ছেড়ে দেওয়া হয়। এবং এই কথা শুনে মহারাজ তো ভীষণ রেগে যান এবং মহারাজ বলেন যে ওর মেয়ের হয়ে আমার কাছে ফরমাইশ করতে এসেছে, এখনই ওকে আর ওর গোটা পরিবারকেও নির্বাসনে পাঠিয়ে দাও। মেয়ের সাথে থাকার যখন এতই শখ, তাহলে মেয়ের সাথেই নির্বাসনে যাক। ফলে অলিভিয়ার সৎ মা, বাবা এবং তাদের পুরো পরিবারকেও সেই চীনাদের নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এবার অপরদিকে আমরা অলিভিয়াদের দেখতে পাই তারা যাত্রাপথে একটি সরাইখানায় খাওয়া দাওয়ার জন্য থেমেছিল। এবার তারা যখন খাওয়া দাওয়া শুরু করতে যায়, তখনই ড্যামিয়ানের মা অর্থাৎ ফ্লোরেন্সের শরীর খারাপ করে এবং হঠাৎই তার বমি বমি পাচ্ছিল। এবার অলিভিয়া তো তখনই বলে যে মা, তুমি ঠিক আছো তো? এবং অলিভিয়া তার পাংচারের সূচ বার করে এবং সেই সূচ সে ফ্লোরেন্সের শরীরের কিছু বিশেষ জায়গায় লাগায়, যাতে বোঝা যায় যে ফ্লোরেন্সের আসলে কি হয়। এবং তখনই তার আঙুল থেকে রক্ত বেরিয়ে আসে এবং অলিভিয়া বলে যে ফ্লোরেন্সকে বিষ দেওয়া হয়েছে, কেউ তো ফ্লোরেন্সকে বিষ দিয়েছে। এবার এই কথা শুনে ড্যামিয়েন এবং তার বাবা তো একটু অবাক হয় যে যদি কেউ বিষ দিতে চায় পুরো পরিবারকেই দেবে, শুধু ফ্লোরেন্সকে কেন দেবে। এবং তখনই ফ্লোরেন্স বলে যে আমি বুঝতে পেরেছি কে আমাকে বিষ দিয়েছে। ফ্লোরেন্সের একজন সৎ বোন ছিল যাকে তার বাবা মা অ্যাডপ্ট করেছিল এবং সেই সৎ বোন পেট্রা কিছুদিন আগে ফ্লোরেন্সের বাড়িতে এসেছিল। পেট্রা সবসময় ফ্লোরেন্সের মাকে ছোটবেলা থেকে হিংসা করত এবং সবসময় পেট্রার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে বড় বাড়িতে বিয়ে করবে, তার অনেক ধন সম্পদ হবে। এমনকি ফ্লোরেন্সের বেশ কিছু যৌতুক পেট্রা চুরি করে নিয়েছিল, যদিও সেই নিয়ে ফ্লোরেন্স কখনো ঝামেলা করেনি। কিন্তু পেট্রা কিছুদিন আগে ফ্লোরেন্সের বাড়িতে আসে এবং সে ফ্লোরেন্সের জন্য একটি বিশেষ টনিক এনেছিল। এবার ফ্লোরেন্স তো ভেবেছিল যে এত বছরে পেট্রা হয়তো ভালো হয়ে গেছে এবং ফ্লোরেন্স সেই টনিকটা খেয়ে নেয়। কিন্তু সেইটা খাওয়ার পর থেকেই তার শরীর খারাপ করতে শুরু করে এবং আস্তে আস্তে তার শরীর ভাঙতে থাকে। ফলে ফ্লোরেন্স বুঝতে পারে যে এটা পেট্রার ফলেই হয়েছে। এবার ড্যামিয়ান তো তখনই বলে যে আমরা যে পথে যাচ্ছি কিছুদূর গিয়েই পেট্রা আন্টির বাড়ি পড়বে, আমরা যাওয়ার সময় ওর থেকে সমস্ত হিসাব নিকাশ মিটিয়ে দিয়ে যাব। এবার ওদিকে অলিভিয়া তো আবারও তার ম্যাজিক্যাল স্পেস অর্থাৎ তার সেই শপিং মলে আসে এবং অলিভিয়া ফ্লোরেন্সের জন্য সেখান থেকে কিছু ওষুধ নিয়ে নেয়। এবার অলিভিয়া তো তখনই দেখে যে সেখানে তার জন্য একটি ভেন্ডিং মেশিনও ছিল। ফলে অলিভিয়া তার এবং ড্যামিয়ানের জন্য কিছু মডার্ন যুগের ড্রিঙ্কও নিয়ে নেয় এবং সেই ড্রিঙ্ক ড্যামিয়ানকে টেস্ট করায়। এবার ড্যামিয়ানের কাছে এটা তো খুবই নতুন একটা ব্যাপার ছিল এবং ড্যামিয়ান তো এতটাই অলিভিয়ার উপর ইমপ্রেসড হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে অলিভিয়াকে কিস করে। মানে তাদের মধ্যে যে ভালোবাসা সেটা আস্তে আস্তে বেড়ে উঠছিল। ড্রিঙ্ক টেস্ট করা তো পরের কথা, ড্যামিয়ান তো অলিভিয়ার প্রশংসাতেই পঞ্চমুখ ছিল। ড্যামিয়ান বলে যে সত্যি অলিভিয়া, তোমাকে কি সুন্দর দেখতে। অলিভিয়া মনে মনে ভাবে যে তাহলে আমি ঠিক বরই চুজ করেছি, বর বদলি হয়ে গিয়ে খুব একটা খারাপ কিছু হয়নি। যাই হোক, এবার অলিভিয়া সেই ওষুধটা ফ্লোরেন্সকে দেয় এবং তারা যাত্রা পথে তাদের আন্টি পেট্রার বাড়ির সামনে চলে আসে। এবার পেট্রার বাড়ির সামনে এসে তারা দেখে যে বাড়ির সামনে অনেক গরিব ভিক্ষুক টাইপের লোকজন বসে আছে এবং এই যে জায়গাটা ছিল, এই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল। এখানে লোকজনরা খুবই দুর্ভিক্ষের মধ্যে ছিল। এবার অলিভিয়ারা সেখানে যেতেই পেট্রাদের বাড়ির গার্ডটি তো বলে ওঠে যে তোমরা কারা, হ্যাঁ, তোমাদের অনুমতি ছাড়া এই বাড়িতে প্রবেশের অধিকার কে দিয়েছে। এবার অলিভিয়ার মা তো বলে পাঠায় যে এখনই বড় পেট্রাকে যে ওর বোন দেখা করতে এসেছে। এবার বাড়ির ভিতরে আমরা ফ্লোরেন্সের বোন পেট্রাকে দেখতে পাই, যার সামনে কিনা তখন একটি সোনার উপর ভর্তি সিন্দুক আনা হয়েছিল এবং পেট্রা তো সেই সব দেখে ভীষণই আনন্দে ছিল। আসলে পেট্রার যে স্বামী ছিল সেও একজন সরকারি আধিকারিক ছিল, কিন্তু সে তার যে মাইনে তার তুলনায় অনেক বেশি টাকা কামাতো এবং তার মাইনের তুলনায় তার পদের তুলনায় তার ঠাঁট বাট অনেক বেশি ছিল, যেটা কখনোই ঘুষ ছাড়া সম্ভব নয়। আর পেট্রা যেই জানতে পারে যে ফ্লোরেন্সরা এসেছে, পেট্রা তাড়াতাড়ি তার জিনিসপত্র সিন্দুক লুকিয়ে ফেলতে বলে এবং তারপর সেখানে প্রবেশ করে অলিভিয়া, তার শ্বশুর শাশুড়ি এবং ড্যামিয়েন। অলিভিয়া মনে মনে ভাবে যে বাড়ি ঘর দেখে তো মনে হচ্ছে না যে স্বামী কোনো ফোর্থ র্যাঙ্ক অফিসার, কারণ বাড়ি তৈরি হয়েছে একদম সবচেয়ে ভালো মানের বাঁশ কাঠ দিয়ে এবং এর বাড়ি গরম রাখার জন্য যে আগুন জ্বলছে সেটা লাল কয়লার আগুন। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখলেই বোঝা যায় যে একজন মানুষ কতটা বড় লোক হতে পারে।
এবার পেট্রা তো খুবই স্বাভাবিকভাবে এবং খুবই আদর যত্ন করে অলিভিয়াদের সেখানে আমন্ত্রণ জানায়। এবং তখনই ফ্লোরেন্স বলে যে পেট্রা, এতদিন পর তোমার সাথে দেখা হলো, আমরা চিনানে চলে যাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমার জন্য কিছু একটা উপহার নিয়ে আসি। এবং অলিভিয়া তখনই তার জাদুই থলে থেকে এক বাটি স্যুপ বা টনিক বার করে দেয়। ফ্লোরেন্স বলে যে পেট্রা, তুমি তো আমার জন্য এই টনিকটা নিয়ে গেছিলে, এটা রোজ খেয়ে আমার শরীরের ভীষণ উন্নতি হয়েছে, তা এখনো কিছু বাক্স বেঁচে ছিল, তাই ভাবলাম তোমার জন্যই বাকিটা নিয়ে আসি, তুমি খাও, দেখো তোমারও ভালো লাগবে। এবার পেট্রা আন্টি তো জানতোই যে সেই টনিকের মধ্যে সে এক ধরনের স্লো পয়জন মিশিয়েছিল, যাতে তার দিদি তাড়াতাড়ি মরে যায়। তাই জন্য পেট্রা তো ভয় সেটা খেতে পারে না। ফ্লোরেন্স বলে এই যে কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তুমি কি ভয় পাচ্ছ যে আমি ওতে বিষ দিয়েছি? এবং পেট্রা বলে যে আরে না না, আসলে। এবং ফ্লোরেন্স তাকে থামিয়ে বলে যে পেট্রা, আমরা রক্ত সম্পর্কে নই, তারপরেও তোমাকে আমাদের বাড়িতে মেয়ে হিসেবেই বড় করা হয়েছে, আমি কখনোই তোমার কোনো ক্ষতিও করিনি, তারপরেও তুমি আমার সাথে সবসময় শয়তানি কেন করো? এবার পেট্রা তো তখনই বলে যে দিদি, আমি খবর পেয়েছিলাম যে তুমি অসুস্থ, তাই আমি তোমার ভালোর জন্যই এই টনিকটা নিয়ে গেছিলাম, কিন্তু তুমি সব সময় আমাকে ভুল বোঝো, তুমি ভাবো যে আমি তোমার ক্ষতি চাই, আমি তোমার যৌতুকের কিছু অংশ নিয়ে নিয়েছি বলে তোমার প্রাণও নিয়ে নেব এমনটা তো না, তাই বলে তুমি আমাকে ফাঁসাবে? এবং এই বলে পেট্রা তো ন্যাকা কান্না কাঁদতে শুরু করে। এবং তখনই তো ফ্রেড বলে ওঠে যে তুমি সত্যিই একটা শয়তানি, বিয়ের পর তোমার বোন তোমার থেকে এত দূরে চলে গেছে, তারপরেও তুমি ওর ক্ষতি করার চিন্তা ভুলতে পারোনি। এবার অলিভিয়া তখনই সেই সব কথার সুযোগে নিজের জাদুই থলে থেকে একটি পয়জনের পাউডার বার করে এবং সেটা সে পেট্রার চায়ের মধ্যে মিশিয়ে দেয়, কারণ সে তো জানতোই যে পেট্রা ওই টনিকটা খাবে না। এবার পেট্রা তখনই বলে যে ঠিক আছে, তোমরা এখানে এসেছো এসেছো, যা বলেছো আমার নামে বলেছো, কিন্তু আমার স্বামী যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে, আমার স্বামী ভীষণ রাগী তো, ও যদি জানতে পারে যে তোমরা আমাকে দোষারোপ করার চেষ্টা করছো, তোমাদের কিন্তু ছাড়বে না। এই বলে পেট্রা সেই চাটা পান করে, যেটা কিনা বিষ মেশানো ছিল, এবং কিছুক্ষণের মধ্যেই তার নাক থেকে তো রক্ত বেরোতে শুরু করে। এবার অলিভিয়া তো বলে ওঠে যে আন্টি, এটা আপনার কি হলো? নিশ্চয়ই আপনার কোনো সিরিয়াস অসুস্থতা রয়েছে, তাই জন্যই এমনটা হয়েছে। এবার পেট্রা তো বলতে থাকে যে এক্ষুনি ডাক্তার ডেকে আনো, আমার কি হলো এটা আমি জানতে চাই। এবং অলিভিয়া বলে যে চিকিৎসকের কোনো দরকার নেই, আমি নিজেই একটু আধটু চিকিৎসা জানি, আমি দেখছি যে আপনার কি হয়েছে, ছাড়া আমি মার অসুখও সারিয়েছি, সুতরাং আমার উপর আপনি বিশ্বাস করতেই পারেন। তবু পেট্রা তো কিছুতেই অলিভিয়ার উপর বিশ্বাস করতে পারছিল না। এবং অলিভিয়া তখনই বলে যে আপনি তো মায়ের উপর দোষ দিচ্ছিলেন যে মা নাকি টনিকে বিষ মিশিয়ে এনেছে, তাহলে আমরা পুলিশে গিয়ে কমপ্লেন করি, তারাই চেক করে বলুক যে এই টনিকের মধ্যে বিষ আছে কিনা। এবার পেট্রা তো বুঝতে পারে যে যদি চেকিং হয় তাহলে তো ধরা পড়বে যে টনিকে বিষ আছে, এবং সেই টনিকটা তো পেট্রা নিজেই নিয়ে গেছিল ফ্লোরেন্সের বাড়িতে। এবার অলিভিয়া তখনই পেট্রার পালস চেক করে বলে যে আপনি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। পেট্রা বলে ওঠে যে কি বললে তুমি, তোমার এত বড় সাহস? এবং ফ্লোরেন্স তখনই বলে যে চুপ করো তুমি, তুমি আমার বউয়ের ওপর চেঁচাচ্ছ, ও যেটা বলেছে ঠিকই বলেছে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ডক্টরও চলে আসে এবং চিকিৎসক এসে পেট্রাকে চেক আপ করে সেই একই কথা বলে। এবার পেট্রা তো খুবই টেনশনে পড়ে যায় যে সে কি সত্যিই মরে যাবে, এই অসুখের কি কোনো সমাধানই নেই। এবং চিকিৎসক বলে যে না, এর কোনো সমাধান আমার জানা নেই, কারণ এই বিষটা তো মডার্ন যুগের বিষ ছিল, তো এই প্রাচীনকালে এর কোনো সমাধান ছিল না। এবং অলিভিয়া তখনই বলে যে আপনার এই অসুখের সমাধান আমার কাছে রয়েছে। এবার পেট্রার তো আর অলিভিয়ার কথা মানা ছাড়া কোনো উপায় ছিল না, এবং সে বলে যে ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করিনি, তাড়াতাড়ি আমাকে ওষুধ দাও। এবং অলিভিয়া বলে যে এত সহজে তো আমি দেব না, আপনি এত কিছু করলেন, তার ক্ষতিপূরণ তো দিতে হবে। আপনার এই গয়না যা যা পরে আছেন, মাথার কাটা, গলার হার, সবকিছু আমি যতদূর জানি যেগুলো মায়ের যৌতুকের গয়না ছিল, সেগুলো তাড়াতাড়ি ফিরিয়ে দিন। এবার পেট্রা তো তখনই কান্নাকাটি করতে শুরু করে যে সত্যি বলছি, বিশ্বাস করো, হয়তো আমাকে দেখে মনে হবে আমি ভীষণ বড় লোক, কিন্তু না, আমার বর খুব কিপটে, আমার কাছে এগুলো ছাড়া আর কোনো গয়নাই নেই, তোমাকে আমি এগুলোই দিয়ে দিচ্ছি। এই বলে পেট্রা যে দু চারটে গয়না পড়েছিল সেগুলো সে খুলে ফ্লোরেন্সকে দিয়ে দেয়। এবার অলিভিয়া তো সঙ্গে সঙ্গে তার মল থেকে একটা কাঠের বাক্স এনে দেয়
এবং ডেমিয়ানকে বলে যে এই সবকিছু তাড়াতাড়ি ভরে নাও। এবং ড্যামিয়ান গিয়ে সেই সব গয়না, অর্থাৎ তার মায়ের জন্য যে গয়নাগুলো রাখা ছিল সেগুলো নিয়ে নেয়। পেট্রা বলে যে তোমাদের কি আর কিছু চাই? এবং অলিভিয়া বলে যে হাতের আংটিটা তাড়াতাড়ি খোলো। এবং পেট্রার হাতের আংটিও তারা খুলে নেয়। এবার পেট্রা বলে যে সবকিছু তো দিয়ে দিলাম, এবার তো আমাকে ওষুধটা দাও। এবং তখনই অলিভিয়া বলে যে নিশ্চয়ই, আমাকে এক্ষুনি একটা কাগজ কলম এনে দাও, আমি ওষুধের নাম লিখে দিচ্ছি। এই বলে সে তো ওষুধের নাম লিখে দেয়। এবার তখনই পেট্রার একজন কর্মচারী পিছন থেকে চুপি চুপি এসে সেই টনিকের বাটিটা ফেলে দেয়, যাতে সেটা থেকে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা বা প্রমাণ কিছু না করা যায়। এবার ফ্লোরেন্স তো বলে যে পেট্রা, এবার তো তুমি তোমার চিকিৎসাও পেয়ে গেছো, এবার অন্তত সত্যি কথাটা বলো। এবং পেট্রা বলে যে দিদি, আমি খুবই অসুস্থ, তো এখন আমাকে তাড়াতাড়ি ওষুধ আনতে যেতে হবে, তোমাদের এই সমস্ত ফালতু কথা এন্টারটেন করার মতো সময় আমার নেই। এবং এই বলে পেট্রা সেখান থেকে চলে যায়। অলিভিয়া মনে মনে ভাবে যে সত্যি তুমি কি শয়তান আর কি চালাক। যাই হোক, এবার অলিভিয়ারা তো সেখান থেকে বেরিয়ে আসে। এবং অলিভিয়া আর ডেমিয়েন তার বাবা মাকে, অর্থাৎ ফ্লোরেন্স আর ফ্রেডকে বলে যে তোমরা একটা কোনো সরাইখানায় থাকার ব্যবস্থা করো, আমরা কিছুক্ষণ পরে আসছি। কারণ তারা তো পেট্রাকে সঠিক শিক্ষা দিয়ে সেখান থেকে যাবে বলে ঠিক করেছিল। ড্যামিয়েন অলিভিয়াকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি যে ওষুধের নামটা লিখে দিলে সেটা কি সত্যি? এবং অলিভিয়া বলে যে হ্যাঁ সত্যি ঠিকই, কিন্তু আমি একটু বেশি ডোজেই ওই ওষুধটা লিখেছি, যাতে ওই ওষুধ খেলে পেট্রা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এবার অলিভিয়া তো তখনই বলে যে কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি, এদের বাড়ি দেখেই আমি বুঝতে পারছি যে এদের ধন সম্পত্তির অভাব নেই, তাহলে এদের কোষাগারে কত টাকা থাকবে। এবং অলিভিয়া আর ডেমিয়েন তো তখনই আবারও ম্যাজিক্যাল স্পেসের মাধ্যমে পেট্রাদের কোষাগারে পৌঁছে যায়, যেখানে তো টাকা এবং স্বর্ণখণ্ডের কমতি ছিল না। এবং সেখানে ফ্লোরেন্সের যৌতুকে যে গয়নাগুলো ছিল, অর্থাৎ যেগুলো পেট্রা হাত করে নিয়েছিল, সেই সব কিছুও ছিল। এবং এই কোষাগার থেকেই তারা একটি হিসাবের খাতা পায়, যেখানে কিনা পেট্রার স্বামী যে সমস্ত ঘুষ নিয়েছিল তার হিসাব ছিল। অর্থাৎ বলা যায় তাদেরকে হাতে নাতে ধরার সমস্ত বড় প্রমাণ ছিল। এবার অলিভিয়া তো বলে ওঠে যে এতদিন লোকের ঘুষ নিয়ে এই রাজ্যের লোককে তুমি পুরো গরিব ভিখারিতে পরিণত করেছো, তোমাকে তো ছাড়া যাবে না। এবং তারা সেখানকার সমস্ত জিনিস আবার তাদের স্পেসে জমিয়ে নেয়। তাদের বাড়ির বাইরে এসে যে সমস্ত গরিব মানুষগুলি ছিল, তাদেরকে সেই বাড়ির সমস্ত খাবার শস্য যা কিছু তারা নিয়েছিল সবকিছু দিয়ে দেয়, যাতে তারা অন্তত শীতকালটা ভালোভাবে কাটাতে পারে। এবং তারা এখানকার অফিসারের কাছে পেট্রার স্বামীর নামে কমপ্লেনও করে দেয়, এবং প্রমাণস্বরূপ সেই হিসাবের খাতাটি দিয়ে দেয়। এবার অলিভিয়া আর ডেমিয়েন তাদের সরাইখানায়, অর্থাৎ যেখানে তারা রাত কাটাচ্ছিল, সেখানে ফিরে আসে। এবং আমরা দেখতে পাই যে ডেমিয়েন অলিভিয়ার জন্য একটা উপহারও কিনেছিল, একটা সুন্দর কাঠের চিরুনি। এবং ডেমিয়েন সেই উপহারটা অলিভিয়াকে দেয়। অলিভিয়া তো এই উপহার পেয়ে ভীষণই খুশি হয়। এবার রাতের বেলা ঘুমের ঘোরে অলিভিয়া তো ডেমিয়েনকে জড়িয়ে ধরে এবং ডেমিয়েন অলিভিয়াকে কিস করে। একদিকে তো তাদের পৌষ মাস চলছিল, কিন্তু অন্যদিকে পেট্রার সর্বনাশ হাজির হয়েছিল। পেট্রার স্বামী বাড়ি এসে জানতে পারে যে তাদের বাড়িতে যে সমস্ত ধন সম্পত্তি ছিল, এমনকি তাদের রান্নাঘরের যে রোস্ট চিকেন রাখা ছিল, সেই সব কিছু গায়েব হয়ে গেছে। এবং পেট্রার স্বামী তো এসে পুরোই অবাক হয়ে যায়, কারণ তাদের প্রত্যেকটা তাক ফাঁকা হয়ে গেছিল, এমনকি তার ঘুষ খাওয়ার হিসাবের যে খাতা, সেটাও ফাঁকা হয়ে গেছিল। এবার পেট্রা তো ততক্ষণে তার ওষুধ কিনে সেখানে আসে, এবং পেট্রার স্বামী তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে সত্যি করে বলো, তুমি কি আমার পরিবারের সব টাকা নিয়ে নিয়েছো? পেট্রা বলতে থাকে যে টাকা? আমি আবার কোন টাকা নেব? এবং তখনই তাদের কর্মচারী জানায় যে তাদের সব কিছু চুরি হয়ে গেছে। তার দামি ফারকোট থেকে শুরু করে তার মেকআপ, তার গয়নাগাটি সব কিছুই হাওয়ায় মিলিয়ে গেছে। এবার তাদের মধ্যে তো ঝগড়া শুরু হয়ে যায়, এবং পেট্রার স্বামী বলতে থাকে যে তুমি একটা অকর্মণ্যের ঢেকি, তুমি একটা বাড়ির দেখভাল করতে পারো না। কিন্তু বাট এখনো তাদের শিক্ষা পাওয়া বাকি ছিল। এবার পরের দিন সকালেই তো তাদের বাড়িতে অফিসার হাজির হয়, কারণ অলিভিয়ারা তো আগে থেকেই কমপ্লেন করে দিয়েছিল, এবং অলিভিয়াদের কাছে সমস্ত প্রমাণও ছিল। তাই অফিসাররা এসে পেট্রার স্বামীকে ধরে নিয়ে যায়। এবার অপরদিকে আমরা অলিভিয়া এবং ডেমিয়ানকে দেখতে পাই। অলিভিয়া জানতে পারে যে তার এই ম্যাজিক্যাল স্পেসটি আপগ্রেড হয়েছে, এবং সেখানে আরেকটি রুম খুলে গেছে। অলিভিয়া সেখানে গিয়ে দেখে যে সে এখন নানা রকমের অস্ত্রপাতিও অ্যাক্সেস করতে পারবে, যেখানে বড় বড় রিভলভার থেকে শুরু করে বোমা এবং নানা রকমের জিনিস ছিল।
এবার অলিভিয়ারা তৈরি হয় আবার এখান থেকে চীনান প্রদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কিন্তু তখনই তারা দেখতে পায় যে সেখানে হাঁটতে হাঁটতে হাজির হয়েছে লিং বংশের অন্য লোকেরা, অর্থাৎ যাদের কিনা নির্বাসন দেওয়া হয়েছিল। তাদেরও তো চীনান প্রদেশে নির্বাসন দেওয়া হয়েছিল এবং তাদের হাঁটিয়ে হাঁটিয়ে গরু বলদের মতো নিয়ে যাওয়া হচ্ছিল। এবার তারা তো বলতে থাকে যে দেখো, ওরাও তো আমাদের লিং পরিবারেরই লোক, কিন্তু ওদের ভাগ্য কত ভালো। সত্যি অলিভিয়া ওদের পরিবারের ভাগ্য খুলে দিয়েছে। এই ফিলিপের বউয়ের জন্য আমাদের পরিবারে বিপদ নেমে এসেছে। এবার ফিলিপের বাবা তো তখনই বলে ওঠে যে অলিভ, যতই হোক তোমার সাথে আমার তো একটা সম্পর্ক ছিল বলো। আমরা অনেকদিন কিছু খেতে পাইনি, গার্ডরা শুধুমাত্র আমাদের রুটি খেতে দিয়েছে। তোমার কাছে কি কিছু ভালো খাবার আছে? এবার অলিভিয়া তো তখনই তার ম্যাজিক্যাল থলি থেকে একটি টেস্টি বার্গার বার করে এবং বলে যে তোমরা কি এই ধরনের খাবারের কথা বলছো? এবং অলিভিয়া তাদের দেখিয়ে দেখিয়ে পুরো বার্গার নিজেই খেয়ে নেয় এবং অলিভিয়া বলে যে সরি, এটা তো আমি নিজেই খেয়ে ফেললাম। রোজালিন তো অলিভিয়ার উপর রেগে গিয়ে প্রচন্ড চেঁচাতে থাকে এবং ফিলিপ বলতে থাকে যে অলিভিয়া, তুমি দেখবে একদিন যখন আমি এই নির্বাসন থেকে বেরোবো তখন তোমাদের আমি কাউকে ছাড়বো না। একবার আমি রাজধানীতে ফিরি, তারপর সবাইকে মজা দেখাবো। ড্যামিয়েন বলে যে রাজধানীতে ফিরবে? আমার মনে হয় এই জন্মে সেটা সম্ভব হবে না, সেটা তুমি পরের জন্মে করো। এবার এদিকে রোজালিন অর্থাৎ মেয়ের মা এবং ফিলিপের মার মধ্যেও তো ঝগড়া লেগে, কারণ তাদের মত ছিল যে মেয়ের জন্যই এমনটা হয়েছে। এই সমস্ত স্ত্রী বদল না করলে তাদের এই ভোগান্তি ভুগতে হতো না এবং তাদের এই হই হট্টগোলের জন্য তখনই রাজামশাইয়ের গার্ডরা এসে তাদেরকে তো ভালো করে পিটুনি দেয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে অলিভিয়ারা আবার তাদের যাত্রা শুরু করেছিল, কিন্তু ঘোড়া গাড়িতে যেতে যেতে কিছু দূর পর তাদের থামতে হয়। একজন বয়স্ক লোক এসে বলে যে তোমরা আর আগে যেতে পারবে না, তোমরা আগে যেও না। সামনের রাস্তায় কিছু ডাকাতরা রয়েছে, তারা সবাইকে লুটপাট করছে, সবাইকে মেরে ফেলছে। আর অলিভিয়া তো ততক্ষণে ঠিক করেই নিয়েছিল যে সে কি করবে এবং সে তখনই ড্যামিয়েনকে একটি রিভলভার এবং একটি বোমা দেখায়। এবার ততক্ষণে তো দূর থেকে ছুটতে ছুটতে ডাকাতরা চলে এসেছিল। বয়স্ক লোকটা বলে যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে তো মারা পড়বে। এবং ড্যামিয়ান তাকে বলে যে কিন্তু এখানে যে এত দস্যু, এখানকার সরকারি অফিসিয়ালরা সেটা জানে না। এবং বয়স্ক লোকটি বলে যে জানলেও কোনো লাভ নেই, কারণ এখানকার ডাকাতরা আর এখানকার অফিসাররা একই দলে। এই বলে বয়স্ক লোকটি তো ছুটে পালায়। এবার ডেমিয়ান তো অলিভিয়াকে বলে যে তুমি ঘোড়ার গাড়িতে উঠে বাবা মার সাথে ফিরে যাও, আমি ওদের সামলে নেব। কিন্তু অলিভিয়া বলে যে কখনোই না, আমি তোমাকে ছেড়ে কোথাওই যাব না। এবার অলিভিয়া আর ডেমিয়ান তাদের শ্বশুর শাশুড়ি অর্থাৎ মা বাবাকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, যাতে এই সমস্ত ঘাত প্রতিঘাতে তাদের কোনো ক্ষতি না হয়। এবং অলিভিয়া তখনই বার করে তার বিশাল AK-47। এবার এই ধরনের অস্ত্রপাতি তো ডাকাতরা দেখেনি, তাই তারা বুঝতে পারে না যেগুলো আসলেই ভয়ানক অস্ত্রপাতি এবং তারা অলিভিয়াদের ওপর হামলা করার কথা বলে। একদিকে ড্যামিয়ান তার তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। এবার ড্যামিয়ান তো নিজে একজন বিশাল ভালো যোদ্ধা ছিল, কিন্তু অলিভিয়ার হাতে ছিল তার চেয়েও শক্তিশালী একটি বন্দুক। ড্যামিয়ান তো একজন ডাকাতকে সেখানেই মেরে ফেলে এবং বলে যে অলিভিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এবার অলিভিয়া তো মনে মনে খুশি হয় এবং তখনই সে তার গানের সাহায্যে সেখানে ডাকাতদের গুলি করে উড়িয়ে দেয়। এবার ডেমিয়ান তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে সত্যি তোমার এই অস্ত্র দারুণ, আর তুমি সত্যিই আসল হিরোইন, কিন্তু এই ডেড বডিগুলো নিয়ে আমরা কি করব? এবং অলিভিয়া তখনই ডেমিয়ানকে একটি বোমা দেয়। এবার ডেমিয়ান তো বোমার পিন খুলে সেটা হাতে নিয়েই দাঁড়িয়েছিল এবং অলিভিয়া বলে যে তাড়াতাড়ি ছুঁড়ে মারো, এবং ডেমিয়ান সেই বোমা ওই ডেড বডিদের দিকে ছুঁড়ে দেয় এবং তখনকার মতো বিপদ থেকে তারা রক্ষা পায়। কিন্তু আমরা দেখতে পাই যে আশেপাশে তখনও অনেক ডাকাত ছিল। তারা বলে ওঠে যে তোমরা আমার ভাইকে মেরেছো, তোমাদের আমি ছাড়বো না। এবার অলিভিয়া তো তখনই তার গানটি ডেমিয়ানের হাতে ধরিয়ে দেয় এবং বলে যে ডেমিয়ান, এই গানটা এবার তুমি ব্যবহার করো। এবার ডাকাতদের একজন তো বলে ওঠে যে বস, মনে হচ্ছে এরা খুবই শক্তিশালী, এদের কাছে অন্য ধরনের কিছু অস্ত্র রয়েছে। কিন্তু ডাকাতদের বস বলে যে অস্ত্র? একটা সামান্য লোক আর একটা সামান্য মহিলা, কিন্তু মহিলাটাকে তো খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে, তাড়াতাড়ি এদের বেঁধে ফেলো, আর ওই মহিলাটাকে আমি আমার বউ বানাবো। এবং অলিভিয়া তো এই কথা শুনেই তার ব্যাগ থেকে একটা রিভলভার বার করে, ডাকাতের সর্দারের দিকে তাক করে বলে যে আমাকে তোমার বউ বানাবে? তা বউ বানানোর জন্য তোমার প্রাণটা বাঁচবে তো? এবং সে ডাকাতের সর্দারকে সেখানেই উড়িয়ে দেয় এবং ডেমিয়ান ও বাকিদের সেখানেই খতম করে দেয়।
এবং তারা সেফলি তাদের মা বাবার কাছে ফিরে আসে। এবার ফ্রেড তো বলে যে এই জায়গায় ডাকাতের বড্ড উৎপাত, ওরা কিন্তু আবার যখন তখন হামলা করতে পারে, তাছাড়া তোমাদের উপর ওদের রাগও থাকবে, ওরা বদলা নেওয়ার জন্য আবারও আসবে। এবং অলিভিয়া বলে যে ডেমিয়েন, ডাকাতের জন্য অপেক্ষা করে লাভ নেই, আমাদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হবে, ওরা আমাদের ওপর হামলা করার আগেই আমরা ওদের ওপর হামলা করব। এবং এই বলে অলিভিয়া ডেমিয়ানকে তার অস্ত্রাগারে নিয়ে আসে, তার সিক্রেট স্পেসে যেখানে তার বিভিন্ন অস্ত্রগুলি ছিল সেখানে। এবং সেখানে ডেমিয়ান অনেক রকমের অস্ত্র দেখতে পায়। অলিভিয়া বলে যে এই সমস্ত অস্ত্র দিয়ে আমরা ডাকাতদের কাবু করতে পারবো। এবার ডেমিয়ান তো তখনই বলে যে অলিভিয়া, আমি একটু আগেই খবর পেলাম যে এই প্রদেশের যে ম্যাজিস্ট্রেট, সেও হচ্ছে এই ডাকাতদের সাথেই যুক্ত। গত ৩-৪ বছর ধরে এখানে ডাকাতির এই সমস্যা, যার জন্য এখানকার সাধারণ লোকদের ভীষণই কষ্ট পেতে হচ্ছে। কিন্তু তুমি তো জানোই যে আমাদের সাম্রাজ্যের মহারাজ কেমন, এবং তার এইসব নিয়ে কোনো খেয়ালই নেই। আমি বুঝতে পারছি না এইসব কি করে ঠিক হবে। অলিভিয়া মনে মনে ভাবে যে এটাই তো সুযোগ, সাধারণ জনগণের মনে জায়গা করে নেওয়ার এটাই সুযোগ, যাতে আমরা ড্যামিয়েনকে তাড়াতাড়ি রাজা বানাতে পারি। অলিভিয়া তো তখনই বলে যে ডেমিয়েন, তোমার মনে হয় না যে তুমি একজন ভালো রাজা হবে? আমাদের বর্তমান সম্রাটকে সরিয়ে তোমার রাজা হওয়া উচিত। ডেমিয়েন তো বলে ওঠে যে অলিভিয়া, তুমি কি সিরিয়াসলি কথাটা বলছো? এবং অলিভিয়া বলে যে হ্যাঁ, আমিও মহারানী হতে চাই, আমিও ওই চিনান প্রদেশে কোনো ক্লার্কের স্ত্রী হয়ে থাকতে চাই না। এবং ডেমিয়ান বলে যে ঠিক আছে, তোমার স্বপ্ন আমি সত্যি করব। তারা ঠিক করে যে আগে এই প্রদেশের যে ম্যাজিস্ট্রেট রয়েছে, এই ম্যাজিস্ট্রেট পানকে তাদের খতম করতে হবে, তাহলে তারা স্টেপ বাই স্টেপ এগোতে পারবে। এবার তারা তো তাদের ম্যাজিক্যাল স্পেসের মাধ্যমে ম্যাজিস্ট্রেট পানের বাসার সামনে আসে, এবং তারা দরজায় কান পেতে পানের সাথে পানের কর্মচারীর কিছু কথা শুনতে পায়। পানের কর্মচারীটি বলে যে স্যার, ওই লিং পরিবারের ছেলেটা এসে আমাদের ডাকাত দলের 2 জন সর্দারকে মেরে ফেলেছে। ওরা তো আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। কেবলমাত্র একটা কোন ক্লার্কের ছেলে হয়ে ও যদি এমন করে তাহলে তো চলবে না, ওকে কি আমরা খতম করে দেব নাকি? এবং তখনই ম্যাজিস্ট্রেট পান বলে যে একদম তো ওকে না, ওর পুরো পরিবারকেই খতম করে দাও, কেবলমাত্র ওর বউটাকে বাঁচিয়ে রেখো। বউটা মনে হয় বেশ বুদ্ধিমতী, তাই আমার ইচ্ছা ওর বউকে বিয়ে করার। কিন্তু মনে রাখবে, ওরা কিন্তু ভীষণ বুদ্ধিমান, এবং ওদের নাকি মার্শাল আর্টসেরও ক্ষমতা রয়েছে। তুমি ওদেরকে আমার প্রাসাদে নিমন্ত্রণ জানাও, এবং ওদেরকে কোনো ড্রাগ দিয়ে অজ্ঞান করে দাও, যাতে ওদেরকে আমরা সহজেই ধরতে পারি। এবার এই সব কথা তো অলিভিয়া আর ডেমিয়ান বাইরে দাঁড়িয়েই শুনছিল। এবং অলিভিয়া তখনই বলে যে তুমি আমাদের অজ্ঞান করবে। এবং অলিভিয়া সেই ঘরে কিছু অজ্ঞানের ধোঁয়া ছেড়ে দেয়, ফলে ম্যাজিস্ট্রেট পান এবং তার কর্মচারী তারা নিজেরাই অজ্ঞান হয়ে যায়। আর ড্যামিয়েন আর অলিভিয়া তো তাদের হাত পা বেঁধে তাদের বাড়ির উঠোনে ফেলে রাখে, এবং সেখানে তারা কি কি দুর্নীতি করেছিল সেগুলো লিস্ট লেখা একটি কাগজও ফেলে আসে। এবার রাতের বেলা অলিভিয়া আর ডেমিয়ান ডাকাতদের ঘাটির সামনে আসে, যে ডাকাতদের সাথে কিনা এই ম্যাজিস্ট্রেটরা এতদিন চুক্তি করে চলছিল। অলিভিয়া বলে যে এই প্রদেশকে যদি আমরা হাত করতে চাই, আগে ডাকাতগুলোকে খতম করতে হবে। এবং সে সেখানে থাকা ডাকাতদের পানিয়ে বিষ মিশিয়ে দেয়, ফলে সেই পানীয় খেয়ে ডাকাতরা তো সেখানেই মারা যায়। এবং অলিভিয়া ডেমিয়ান দেখে যে এই ডাকাতরা বহু সাধারণ মানুষদের কবজা করে রেখেছিল, তাদেরকে বন্দি বানিয়ে রেখেছিল। তারা তো সেই মানুষদের উদ্ধার করার জন্য যায়, এবং সেই সাধারণ লোকেরা তো অলিভিয়া ডেমিয়ানের কাছে হাত জোড়ো করে বলতে থাকে যে আপনারা যেখানেই যাবেন আমাদেরও সাথে নিয়ে যান, এইভাবে আমরা বন্দি অবস্থায় আর থাকতে পারছি না। অলিভিয়া ভাবে যে এটা খুবই ভালো একটা আইডিয়া, কারণ এই লোকগুলো তাহলে আমাদের প্রতি লয়ালও থাকবে, এবং এরা আমাদের পরে সাপোর্টও করবে। কিন্তু তখন সেখানে আমরা একটি কাপেলকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই একটি মহিলার স্বামী খুবই অসুস্থ ছিল, এবং সে প্রায় মারাই যাচ্ছিল। এবার অলিভিয়া তো দেখে যে তার উপর ভীষণ অত্যাচার করা হয়েছিল, তাই জন্য তার ইন্টারনাল অর্গানগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অলিভিয়া বুঝতে পারে যে এই লোকটিকে সারিয়ে তোলার জন্য কিছু সার্জারি করতে হবে, এবং অলিভিয়া তো লোকটির স্ত্রীকে বলে যে তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও। এবং অলিভিয়া লোকটিকে ডেমিয়েনের সাহায্যে তার ম্যাজিক্যাল স্পেসে, অর্থাৎ সেই ম্যাজিক্যাল মলে নিয়ে আসে, যেখানে কিনা একটা হসপিটালও ছিল। এবার অলিভিয়া আগের জন্মে অর্থাৎ মডার্ন যুগে একজন মিলিটারি ডক্টর ছিল, তাই জন্য এই ধরনের কাজ সে ভালোই জানত। এবং অলিভিয়া নানা রকমের মডার্ন ইকুইপমেন্টের সাহায্যে লোকটির সার্জারি করে, যার ফলে লোকটি বেঁচে যায়।
এবার তারা তো অলিভিয়া এবং ডেমিয়ানকে অনেক করে ধন্যবাদ জানায় এবং এই লোকটি অলিভিয়া এবং ডেমিয়ানকে একটা গুপ্ত খবরও দেয়। লোকটি বলে যে তার উপর আক্রমণ করা হয়েছিল কারণ সে একটা গোপন রহস্য জেনে গেছিল। এই যে ম্যাজিস্ট্রেট পান ছিল, পান যে এই ধরনের অসভ্যতা করছিল তার পিছনে আসলে একজন বড় মাথা ছিল। এর পিছনে ছিল রাজকুমার হি, অর্থাৎ বর্তমান সাম্রাজ্যের যে মহারাজা তার ভাই। এবং অলিভিয়া তো এই কথা শুনে ভাবে যে ওর পিছনে যেই থাকুক আর যত রাজকুমারী থাকুক, আলটিমেটলি রাজা তো আমার স্বামী ড্যামিয়েনই হবে। এবার অলিভিয়া আর ডেমিয়ান তো এখানের লোকদের উদ্ধার করে এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া, কয়লা সবকিছুর ব্যবস্থা করে যায় যাতে তারা শীতকালটা ভালোভাবে কাটাতে পারে। এবং এই লোকদের কাছে ডেমিয়ান এবং অলিভিয়া তো পুরোই ভগবানের দূত হয়ে ওঠে। এবার পরের দিন যখন তারা আবার তাদের সরাইখানায় খাবার খেতে যায় তখন তো তাদের ফ্রিতে খাবার দেওয়া হয় এবং সরাইখানার লোক বলে যে আজকে আমরা সবাই খুবই আনন্দিত কারণ আমাদের শহরে এমন দুজন এসেছে যারা সবাইকে সাহায্য করবে এবং আমার তো মনে হয় তার জন্যই আমাদের এই সাম্রাজ্য বেঁচে যাবে এবং সেই খুশিতেই আজকে আমি সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছি। কিন্তু লোকটি জানতো না যে সেই দুজন অলিভিয়া আর ডেমিয়েনি। এবার তখনই তো তারা খেয়াল করে যে এই সরাইখানার বাইরে লিং পরিবারের নির্বাসিত সদস্যরা জড়ো হয়েছে যারা কিনা পায়ে হেঁটে নির্বাসনের জন্য যাচ্ছিল এবং ততদিনে তো প্রচন্ড বরফ পড়তেও শুরু করেছিল। এবং তখনই অলিভিয়া ঠিক করে যে এবার তো সে বদলা নেবে। এবার অলিভিয়া তো সেখানে যায় এবং ডেমিয়ানও তার পিছু পিছুই যাচ্ছিল, কিন্তু ডেমিয়ানকে ফ্লোরেন্স আটকে দেয় এবং বলে যে ওকে এইটা নিজেকেই করতে দাও, আমি জানি যে ওকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। এবার অলিভিয়া সেখানে যেতেই রোজালিন তো বলে ওঠে যে তুমি তুমি আবার এখানে চলে এসেছো, তোমার জন্যই আজকে আমার মেয়ের এমন অবস্থা। এবং অলিভিয়া তখনই রোজালিনের গলা টিপে ধরে। সে বলে যে আমি খুব ভালো করে জানি যে তুমি আমার মাকে মেরেছিলে, তুমি কেবলমাত্র একজন উপপত্নী ছিলে, কিন্তু তোমার ইচ্ছে ছিল আরো বড় হওয়ার, তাই জন্যই তো তুমি আমার মাকে মেরেছো, তাই না? এবার অলিভিয়ার বাবা তো তখনই বলে ওঠে যে রোজালিনকে ছেড়ে দাও। এবং অলিভিয়া বলে যে আমার মায়ের মৃত্যুর সময় তুমি তো এমন করে বলনি। এবং অলিভিয়া তখনই কিছুটা বিষ রোজালিনের দিকে উড়িয়ে দেয়, যেটা কিনা এমন এক ধরনের বিষ ছিল যাতে মানুষের বয়স খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং তার ফলেই সে মারা যাবে। এবার অলিভিয়া তো তখনই বলে যে বাবা, তুমি মনে হয় একটা সত্যি কথা জানো না, তোমার এই সবচেয়ে প্রিয় উপপত্নী, তোমার উপপত্নী রোজালি কিন্তু আদতেও তোমার প্রতি লয়াল না। যে মেয়েকে তুমি এত ভালোবাসো, তোমার রোজালিনের মেয়ে বলে ভাবো, সে আসলেই তোমার নিজের মেয়েই না। এবার রোজালিন তো বলতে থাকে যে না, ও মিথ্যে কথা বলছে, ও আমাকে ফাঁসানোর জন্য এমনটা বলছে, তোমরা ওর কথায় বিশ্বাস করো না। এবং অন্য একজন তখনই তাদের বাড়ির সদস্য বলে যে অলিভিয়া, কিন্তু এত বছর তোমার মা মারা যাওয়ার পর এই রোজালিনী তো তোমার দেখভাল করেছে। এবং অলিভিয়া বলে যে সত্যি, আমাকে নাকি আমার সৎমা দেখভাল করেছে, এত বছরে তারা আমার খাবারে বালি মিশিয়ে দিত, আমার জামা কাপড়ের নানা জায়গায় সূচ লুকিয়ে রাখা হতো, আমার ব্যক্তিগত দাসীদের জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হতো, আর এমনকি আমার বিয়ের রাতে আমার বর বদল করে দেওয়া হয়, আমাকে ড্রাগ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়, এই তার দেখভালের ছিরি। সেই আত্মীয়টি তো বলে ওঠে যে যা করেছে বেশ করে, আমার মা তোমার জন্যই মরেছিল, তুমিই আসলে একটা অনামুখ। এবং তখনই অলিভিয়া একটি রিভলভার বার করে এবং তার কপালে ধরে। এবার মহিলাটি তো বুঝতে পারে না যে আসলে এটা কি যন্ত্র এবং সে তখনও নানা রকমের অপমানজনক কথা বলছিল, কিন্তু অলিভিয়া তখনই বন্দুকের ট্রিগার টিপে দেয় এবং সঙ্গে সঙ্গে মহিলাটা সেখানেই মারা যায়। এবার বন্দুকের আওয়াজ শুনে সেখানে তো সেনাবাহিনী ছুটে আসে এবং ডেমিয়ানও সেখানে ছুটে আসে। এবার সেনাবাহিনী তো বুঝতে পারে না যে এই মৃত্যু কি করে হয়েছে এবং ডেমিয়ান বলে যে কি করে হয়েছে সেটা আমরা কি করে জানবো, আমার স্ত্রীকে দেখে কি মনে হয় সেরকম কিছু করতে পারে? সে ছোটখাটো দুর্বল একটা মেয়ে, নিশ্চয়ই ডাকাতরাই এরম করেছে। এবার রোজালিন তো বলে ওঠে যে না, এটা অলিভিয়াই করেছে, কিন্তু অবভিয়াসলি মহারাজের সৈন্যরা সেই নিয়ে চিন্তিত ছিল না, কারণ এরা তো এমনিতেও কনভিক্টেড ক্রিমিনাল ছিল, সুতরাং কি মরলো কে বাঁচলো তা নিয়ে সেনাবাহিনীর কোনো চিন্তাই ছিল না। এবার ততক্ষণে তো রোজালিনের মাথার চুলও গোছা গোছা উঠতে থাকে, মানে অলিভিয়া যে বিষ দিয়েছিল সেই বিষের কার্যকারিতা শুরু হয়ে গেছিল। এবং অলিভিয়া আর ডেমিয়ান সেখান থেকে চলে যায়। এবার ডেমিয়ান তো ঘরে ফিরেই আগে অলিভিয়ার হাতটা ভালো করে দেখে যে তোমার কোথাও লাগেনি তো, তুমি বন্দুক চালালে, এবং সে দেখে যে না, তার স্ত্রী ঠিকই আছে এবং সে তো অলিভিয়ার পায়ে নতুন জুতোও পরিয়ে দেয় যাতে অলিভিয়ার পা গরম থাকে। অলিভিয়া তখনই তার ম্যাজিক্যাল মল থেকে কিছু গরম ব্ল্যাঙ্কেট এবং কিছু ওয়াটার ব্যাগ বার করে
এবং সেগুলো বলে তার শ্বশুর শাশুড়িকে দিয়ে দিতে, যাতে শীতে তাদের কোনো কষ্ট না হয়। এবার অলিভিয়া তো নিজের ঘরে কম্বল চাপা দিয়ে বসেছিল এবং সে ডেমিয়েনকে বলে যে আসো, আমার কম্বলের ভিতর চলে আসো, তাহলে তোমারও আরাম লাগবে। এবং তারা একে অপরকে হাগ করে এবং আমরা দেখতে পাই যে তাদের মধ্যে খুবই কিউট একটা রিলেশন গড়ে উঠেছিল। অপরদিকে এই সমস্ত নির্বাসিত লিং পরিবারের অবস্থা তো একদমই খারাপ ছিল। ঠান্ডায় তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আর পরের দিন সকালবেলা আবারও তো লিং পরিবারের নির্বাসিত সদস্যরা অলিভিয়া এবং ডেমিয়ানকে দেখতে পায় এবং তারা তো বলে ওঠে যে দেখো, ওরা কি সুন্দর গরম জামা কাপড় পরে আছে, আর আমাদের শীতে এই অবস্থা, এই বিয়েটার জন্যই সব কিছু গন্ডগোল হলো। এবার ফিলিপ তো তখনই অলিভিয়াকে বলে ওঠে যে অলিভিয়া, আমি কিন্তু সাক্ষী রেখে তোমাকেই বিয়ে করেছিলাম, সুতরাং তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ডেমিয়ান তো বলে ওঠে যে ও তাই? তা বিয়ের দিন নিজের হবু স্ত্রীকে তুমি তোমার ভাইয়ের ঘরে রেখে দিয়েছিলে, তুমি কি আদেও কারোর স্বামী হওয়ার যোগ্য? এবার ফিলিপ বলে যে ডেমিয়ান, তুমি নিজে একটা অসুস্থ দুর্বল লোক, তুমি আমাকে এত ডায়লগ দিও না। এবং এই বলে ফিলিপ তো নানা রকমের কথা বলতে থাকে এবং তখনই অলিভিয়া আবারও এক ধরনের পয়জন ফিলিপের দিকে উড়িয়ে দেয়, যেটাই কিনা ফিলিপের বলতি চিরকালের মতো বন্ধ হয়ে যায় এবং তার মুখ দিয়ে কথা বেরোনো পুরো বন্ধ হয়ে যায়। অলিভিয়া বলে যে সত্যি ফিলিপ, তুমি মুখ খুললেই পচা গন্ধ বেরোয়, তাই তোমার মুখটা চিরকালের মতো বন্ধ করে দিলাম। এবার অলিভিয়া ডেমিয়ান তো আবার তাদের যাত্রা শুরু করে চিনান প্রদেশের উদ্দেশ্যে, কিন্তু রাস্তার মাঝখানে কিছু সাধারণ লোক তাদের রাস্তা আটকায়। তারা জানতে পেরেছিল যে অলিভিয়া ডেমিয়ানই হচ্ছে সেই ঈশ্বরের দূত যারা কিনা সবাইকে সাহায্য করছে। তারা বলতে থাকে যে আপনারা প্লিজ আমাদের একটু সাহায্য করুন, আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, কিন্তু তাকে খাওয়ানোর মতো আমাদের কাছে কিছুই নেই, আমাদের সমস্ত শস্য নষ্ট হয়ে গেছে, এমনকি যে গরু ছাগল গবাদি পশুরা ছিল তারাও ঠান্ডায় জমে মরে গেছে, আপনারা আমাদের জন্য কিছু করুন। এবং অলিভিয়া তো তাদের তখনই বলে যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, অলিভিয়ারা তো এতদিনে অনেক কোরাপ্টেড অফিসারদের অনেক ধন সম্পদ শস্য সবকিছু সংগ্রহ করে রেখেছিল এবং সেই সবকিছুর অধিকাংশই তারা এখানকার সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেয়, যাতে তারা শীতে ভালোভাবে থাকতে পারে। নানা ধরনের শস্য এবং শীতে গায়ে দেওয়ার জন্য কম্বল সবকিছু তারা বিতরণ করে দেয়। অপরদিকে আমরা এই সাম্রাজ্যের সেই ফকির সম্রাটকে দেখতে পাই, যার কিনা মাথা শীতে একদম খারাপ হয়ে গেছিল এবং সে তার কর্মচারীদের সাথে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে এবং কর্মচারীরাও তো বলা বলি করতে থাকে যে এই মহারাজ কখনোই সাম্রাজ্য চালাতে পারবে না, এবার আমাদের নতুন কাউকে দরকার। অপরদিকে অলিভিয়া তার শ্বশুর শাশুড়ির জন্য একটি হিটারের ব্যবস্থা করে, যেটা সাহায্যে তারা আরাম করে যাত্রা করতে পারছিল। ফ্লোরেন্স তো বলে যে অলিভিয়া, আমরা ভালো করে সেটেল হয়ে গেলে তোমার আর ড্যামিয়েনের আমি আরো বড় করে বিয়ের ব্যবস্থা করব, যতই হোক তোমার বিয়ের দিন এরকম একটা ঘটনা ঘটলো। এবং অলিভিয়া বলে যে সেই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অলিভিয়া মনে মনে ভাবে যে এখন আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই সাম্রাজ্যের মহারাজা হওয়া, সেটার জন্য আমাদের সবার আগে রাজকুমার হিকে হারাতে হবে। অপরদিকে আমরা লিং পরিবারের দৃশ্য দেখতে পাই, যাদের শীতে কিনা ভয়ঙ্কর অবস্থা ছিল এবং এই শীতে পাগল হয়ে রোজালিন সেখানেই মারা যায়। এবার রোজালিনের মৃত্যুতে তো মেয়ের মাথা খারাপ হয়ে যায় এবং সে তার নিজের বাবাকেই মেরে ফেলে, যদিও সেটা তার নিজের বাবা ছিল না। মেয়ে আমার মাকে ও সারা জীবন দেখভাল করবে বলেছিল, কিন্তু তারপরও এমনটা করল, ওর তো মরাই উচিত। এবং এই দৃশ্য দেখে ফিলিপ এবং অন্যান্যরা তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে এই মেয়েটার আবার কি হলো। স্বামী বদলানোর খুবই বড় রকমের ক্ষতিপূরণ মেয়ে এবং ফিলিপকে দিতে হয়। অন্যদিকে অলিভিয়ারা ততক্ষণে চিনান প্রদেশে পৌঁছে যায় এবং তাদেরকে এই প্রদেশে ওয়েলকাম জানানোর জন্য সেখানকার ম্যাজিস্ট্রেট লর্ড জাং নিজে আসে। এবার অলিভিয়ার শ্বশুর তো বলে ওঠে যে আমি এখানকার সামান্য ক্লার্ক, আপনি আমাকে ওয়েলকাম করতে নিজে এসেছেন, এটা তো খুবই বড় ব্যাপার। এবং লর্ড জাং বলে যে তোমাদের অনেক নাম আমি শুনেছি, তোমরা এই যাত্রার পথে অনেক ভালো কাজ করেছো, তাই জন্য আমি ভাবলাম যে আমি নিজেই যাই। কিন্তু অলিভিয়ার মনে সন্দেহ হয়। অলিভিয়া ভাবে যে এই চিনান প্রদেশ হচ্ছে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে দুর্বল জায়গা, যেখানকার জমি একদমই উর্বর না, যেখানে লোকজনেরা ভীষণই গরিব। তা সেখানকার ম্যাজিস্ট্রেট এত দামি ফার কোট পরে আছে এবং তার কোমরে ঝুলছে এত দামি একটা জেট পেন্ডেন্ট, এটা কি করে সম্ভব? এ কি আদেও কোনো ম্যাজিস্ট্রেট নাকি এটা আসলে অন্য কেউ? এবার অলিভিয়া তো তখনই একটি ওষুধ ড্যামিয়েনকে দেয় এবং সে বলে যে এই ট্যাবলেটগুলো সে যেন তাড়াতাড়ি মা বাবাকে খাইয়ে দেয় এবং তারা নিজেরাও সেই ট্যাবলেট খেয়ে নেয়। ড্যামিয়েন বলে যে তুমি কি কিছু সন্দেহ করছো? এবং অলিভিয়া বলে যে আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে।
এবার লর্ড ঝাংয়ের বাড়িতে তারা আসে এবং সেখানে লর্ড ঝাং তাদের জন্য নানা রকমের খাবার দাবার স্ন্যাক্স এইসবের আয়োজন করেছিল। জাং বলে যে আজকের দিনটা তোমরা আমাদের এখানেই থেকে যাও, তারপর কাল থেকে তোমরা সেটেল করো। এবং অলিভিয়া তখনই বলে যে বাবা মা এত করে উনি যখন বলছেন তাহলে আজকের দিনটা আমরা এখানেই থেকে যাই। এবং জাং তো মনে মনে ভাবে যে ব্যাস এটাই তো চাইছিলাম, তোমরা আমার ফাঁদে পা দিয়েছো, আজকের পর তোমরা এখান থেকে বেরোতে পারবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে। এবার তখনই তো তাদের জন্য চাও আনা হয় এবং তারা সবাই সেই চা এবং মিষ্টি খায়, কিন্তু সেই মিষ্টির মধ্যে কিছু একটা মেশানো ছিল। ফলে সেটা খাওয়ার পরই অলিভিয়ার মাথা ঘুরতে শুরু করে। অলিভিয়া বলে যে আমার না ভীষণ মাথা ঘুরছে, কিন্তু আসলে অলিভিয়ার মাথা না, কারণ আগে থেকেই তারা তো অ্যান্টিডোট খেয়ে নিয়েছিল। এবার ড্যামিয়ন তো বলে ওঠে যে অলিভিয়া তুমি ঠিক আছো তো, এবং অলিভিয়া তাকে ইশারা করে বলে যে তুমিও নাটক করো, এবং সেও নাটক করতে শুরু করে। এবার ফ্রেড তো কিছু বুঝতে পারে না এবং সে বলে যে এটা কি হচ্ছে। এবং তখনই লর্ড জাং বলে যে আমাকে তোমরা এইসবের জন্য দোষারোপ করো না, তোমরা নিজেরাই যদি পাকামি না করতে তাহলে এসব হতো না। তোমরা রাজকুমার হির টাকা কামানোর পথে বিশাল বাধা দিয়েছো, তোমরা আবার ওই সমস্ত ডাকাতদেরও মেরেছো, তাই তোমাদের তো মেরে ফেলতেই হবে। এবার লর্ড জাং এই কথা বলার সাথে সাথেই অলিভিয়া উঠে পড়ে এবং লর্ড জাং তো অবাক হয়ে যায় যে হ্যাঁ তুমি তার মানে অজ্ঞান হওনি। অলিভিয়া বলে যে অজ্ঞান, আমি মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই রেস্ট নিচ্ছিলাম, এখন আবার উঠে পড়েছি। ডেমিয়ান বলে যে এই লর্ড জাং এর মুখ থেকে আসল কথা শোনার জন্যই আমরা এই নাটকটা করছিলাম। এবার ফ্রেড তো বলে ওঠে যে ও তার মানে আমাদের পরিবারকে ক্ষতি করার জন্যই তোমাদের পাঠানো হয়েছে। এবং অলিভিয়া বলে যে হ্যাঁ, লর্ড ঝাংয়ের দায়িত্ব ছিল আমাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে এখানে ফেলে রাখা, এবং তারপর এখানে কিছু ডাকাতদের আসার কথা ছিল যারা কিনা আমাদেরকে মেরে দিত, এবং ঘটনাটা এমন ভাবে সবার কাছে দেখানো হতো যে ডাকাতদের আক্রমণেই আমরা মরে গেছি। এবার লর্ড ঝাং তো তখনই বলে ওঠে যে তোমরা যখন জেনেই গেছো তাহলে আর কি, কিছুক্ষণ পর তো তুমি জানোই যে তোমার সাথে কি হবে। এবং অলিভিয়া বলে যে লর্ড ঝাং, আমার মনে হয় আপনার স্বপ্নে আমি জল ঢালতে চলেছি। এবং তখনই লর্ড ঝাং বুক ধরে বসে পড়ে এবং তার তো বুকে ব্যথা শুরু হয়ে গেছিল। ডেমিয়ান বলে যে মনে হয় বিষের প্রভাব শুরু হয়ে গেছে, এবং লর্ড ঝাং বলে যে বিষ, তোমরা কখন বিষ মেশালে? অলিভিয়া বলে যে তুমি যখন আমাদের খাবারে বিষ মিশিয়েছো আমিও তো কিছু মেশাবো নাকি। অলিভিয়া লর্ড ঝাং এর চায়ে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। লর্ড ঝাং বলতে থাকে যে তোমরা আমাকে মারার চেষ্টা করছো, তোমাদেরকে জনগণের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাদের কি এতটুকু ভয় নেই? এবং অলিভিয়া বলে যে আমাদের মৃত্যুদণ্ড সেই সুযোগ আর কেউ পাবে না। এবার জাং তো তার প্রভাবে সেখানেই অজ্ঞান হয়ে গেছিল এবং অলিভিয়া তার শ্বশুর শাশুড়িকে বলে যে ফিরে যেতে, কারণ এরপর এখানে ডাকাতরা আসবে, সেখানে তাদের না থাকাই ভালো। এবার অলিভিয়া ডেমিয়ান মিলে লর্ড ঝাংকে একটি চেয়ারের ওপর বসিয়ে দেয় এবং তার গায়ের ওপর ডেমিয়ানের কোটটি চাপা দেওয়া হয়। এবার ডাকাতরা যখন সেখানে আসে তারা ভাবে যে চেয়ারে হয়তো ডেমিয়ান বসে আছে এবং তারা মুখ না দেখেই সোজা তরোয়াল তার পেটে ঢুকিয়ে দেয়। ফলে লর্ড ঝাং ডাকাতদের হাতেই মারা যায়। এবার ডাকাতরা তো বলতে থাকে যে এবার আমরা কি করব, একে তো আমরা মেরেই ফেলেছি, এবার অলিভিয়া ডেমিয়ানকে না মেরে এখান থেকে ফিরে গেলে হবে না। কিন্তু ততক্ষণে অলিভিয়া ডেমিয়ান তাদের ম্যাজিক্যাল স্পেস থেকে নানা রকমের বন্দুক নিয়ে সেখানে চলে এসেছিল এবং তারা তাদের এই মডার্ন অস্ত্রের সাহায্যেই ডাকাতদের মেরে ফেলে। অপরদিকে আমরা রাজকুমার হিকে দেখতে যে কিনা আসলে এই সব শয়তানের মাথা ছিল এবং সে মহারাজাকে গদি থেকে সরাবে বলেই এইসব করছিল, কিন্তু তার প্ল্যানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অলিভিয়া আর ডেমিয়ান, তাই জন্যই সে অলিভিয়া ডেমিয়ানকে মারতে চেয়েছিল এবং সে তৎকালীন সেই অকর্মণ্য ফকির মহারাজকে ততদিনে মেরেই ফেলেছিল। এবার তার সবাই তো লোকেরা বলে ওঠে যে এখন এই ভয়ঙ্কর শীত চলছে, লোকেরা খেতে পারছে না, দুর্ভিক্ষে মারা যাচ্ছে, সেখানে তুমি একটা বিদ্রোহ করার চেষ্টা করছো, রাজদ্রোহ করে রাজা হওয়ার চেষ্টা করছো। এবং হি তখনই বলে যে আমি তো অলরেডি আমার অকর্মণ্য দাদাকে মেরেই ফেলেছি, এবার তার সৈন্যের সমস্ত লোক আমার, তাই তোমাদের এবার থেকে আমার কথাই শুনতে হবে। এবার একজন তো বলে ওঠে যে হতে পারে আগে রাজা অকর্মণ্য ছিল, কিন্তু তুমি তো শয়তান, তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এবং হি তাকে লাথি মেরে ফেলে দেয়।
সে বলে যে এখন থেকে তোমার মা বাবা ভাই বোন বাড়ি স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই কিন্তু আমার আন্ডারে, তাই তোমাকেও আমার কথা মেনেই চলতে হবে। মানে তার দাদা অকর্মণ্য ছিল এবং সে ছিল নিষ্ঠুর নৃশংস। বলতে থাকে যে একবার আমি ওই লিং পরিবারের লোকগুলোকে নিজের হাতে করে নিই, তারপর আমাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তখনই সেখানে চলে আসে ডেমিয়েন এবং অলিভিয়া তো এসেই হিয়ের হাত থেকে তার রাজকীয় শিলমোহরটি কেড়ে নেয়। ডেমিয়েন তার তলোয়ার হিয়ের গলায় ধরে। এবার রাজার বাকি সভাসদরা ততদিনে জেনেই গেছিল যে অলিভিয়া আর ডেমিয়েন সাধারণ লোকদের কতটা সাহায্য করেছে এবং তারা কিভাবে এই দুর্ভিক্ষের হাত থেকে লোকজনকে বাঁচিয়েছে। তাই তারাও ডেমিয়েন আর অলিভিয়াকেই সাপোর্ট করে। ডেমিয়েন সেখানেই রাজকুমার হিকে হত্যা করে এবং সে নিজে রাজা হয়। তারা তো সভাসদদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং রাজকুমার হি সমেত তার সেই প্রাসাদকে বোমা মেরে উড়িয়ে দেয় এবং অলিভিয়া আর ডেমিয়ান তাদের সাম্রাজ্যের ক্যাপিটালে ফিরে যায় এবং তারা সেখানকার রাজা এবং রানী হয় এবং ফ্লোরেন্স আর ফ্রেডো তাদের যোগ্য সম্মান পায়। কিন্তু এই খবর যখন লিং পরিবারের অন্য সদস্যরা পায় তাদের তো মাথা খারাপই হয়ে গেছিল, কারণ তাদেরকে জেলে থাকতে হচ্ছিল এবং তাদের পরিবারেরই অন্য দুজন হয়ে উঠেছিল মহারাজা এবং মহারানী এবং তারা দুজন এই সাম্রাজ্য ভীষণই ভালো করে এবং সকলকে খুবই ভালোবেসে পরিচালনা করে। এবং এখানেই আমাদের এই টাইম ট্রাভেল ড্রামা শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা যদি এমন একটা ম্যাজিক্যাল মল পাও তাহলে তোমরা সবার আগে সেখান থেকে কোন জিনিসটা নিয়ে আসবে। কমেন্টে জানাতে একদম ভুলো না। ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।